হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি, আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুদ্রকরের সিংহদানব গল্পটি। লেখিকা দিয়া দে। এর আগে আমরা গল্পের বৈঠকে দিয়াদের অভিশপ্ত ঘুঙুর গল্পটি শুনেছিলাম গল্পের বৈঠক অরিজিনাল সেকশনে। আজকে তারই লেখা এই দ্বিতীয় গল্পটি নিয়ে হাজির হয়েছি। আজকের এই গল্পটি আমরা পেয়েছি ফেসবুক সত্যিভূতের গল্প গ্রুপটি থেকে। আরও অনেক ভালো ভালো গল্প পড়ার জন্য আপনারাও এই পেজটিকে বা এই গ্রুপটিকে ভিজিট করতে পারেন। এই পেজটির লিঙ্ক এই গল্পেরই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দিয়াদের জন্ম 17 জানুয়ারি 1998-এ। তার বাড়ি নদিয়াতে এবং তিনি বিএসসি কমপ্লিট করে বর্তমানে ডিএলএড করছেন। ছোট থেকে গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসেন, তাই প্রচুর বইও কেনেন। আর ছোট্টবেলা থেকেই গল্প লেখার চেষ্টা তিনি করতেন। লকডাউনের অবসরে তার এই প্রতিভাটা আরও প্রস্ফুটিত হয়েছে। তো চলুন বেশি দেরি না করে আজকে তার এই গল্পটি শুরু করা যাক। কৃষ্ণপক্ষের এক আলো আধারিতে মোড়া রাত্রি। শাল পিয়ালের আড়ালে উঁকি দিচ্ছে কাস্তের মতো সরু চাঁদ। তার খয়াটে আলো চারপাশের অন্ধকার খোঁজাতে অক্ষম। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছে 4 জনের একটা দল, আর তাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে বছর 30-এর এক যুবক। গন্তব্য জঙ্গলের মাঝখানে একটা অতি প্রাচীন পরিত্যক্ত মন্দির। কৃষ্ণপক্ষের মরা চাঁদের আলোই তাদের সম্বল। টর্চ তাদের সাথে থাকা সত্ত্বেও নিজেদের নিরাপত্তা সুরক্ষার জন্য আর জ্বালানো হয়নি। তারা তাদের মধ্যরাতের এই অভিযান হয়তো কাউকে অবগত করতে চায় না। প্রায় আধ ঘন্টা মতো হেঁটে 5 জনের দলটা পৌঁছলো মন্দিরটার সামনে। ঘন জঙ্গলের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে মন্দিরটা। রুদ্রগড়ের রাজা রুদ্রপ্রতাপ দেবচৌধুরীর আমলে নাকি তৈরি হয়েছিল এই মন্দির। শোনা যায় যে বিশেষ বিশেষ দিনে রাজা নাকি এই মন্দিরে আসতেন। ঠিক এরকমই একদিন রাজা রুদ্রপ্রতাপ মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। এই রাজা রুদ্রপ্রতাপের রহস্যময় অন্তর্ধানের সাথে সাথে এই মন্দিরের দরজাও বন্ধ হয়ে যায় চিরকালের মতো। বহুদিন পরও রাজা না ফেরায় সবাই ধরেই নেয় যে রাজা রুদ্রপ্রতাপের মৃত্যু ঘটেছে। রাজার মৃত্যুর সাথে সাথেই মন্দিরে পুজোর পাটাপাট বন্ধ হয়ে গেছে। এ গায়ে কেউই কখনো এই মন্দিরে আসে না, এমনকি তারা জানেও না এই মন্দিরে কোন দেবতার বাস। রাজা রুদ্রপ্রতাপের আমলে শুধু সাধারণ মানুষ নয়, রাজ পরিবারের লোকদের জন্য এই মন্দিরের দরজা বন্ধ থাকত। বিশেষ বিশেষ তিথিতে জেগে উঠত এই মন্দির। রাজা রুদ্রপ্রতাপ সন্ধে নামলেই রওনা দিতেন এই মন্দিরের উদ্দেশ্যে। শোনা যায় এই মন্দিরে নাকি কখনো কোনো দেবতার আরাধনা হয়নি। শয়তানের আরাধনার কাজে ব্যবহৃত হতো এই মন্দির, তবে কতদিন আগে তা কেউ জানে না। রুদ্রগড়ের মানুষ বংশ পরম্পরায় এই কাহিনী শুনে আসছে। আরও শোনা যায় যে এই মন্দিরে গর্ভগৃহের কোথাও একটা লুকিয়ে আছে সুড়ঙ্গ পথ, যা শেষ হয়েছে একেবারে পাতালে। আর সেখানেই নাকি চলতো শয়তানকে আহ্বান করার প্রক্রিয়া। তবে এখনকার মানুষ তো কখনোই নিজের চোখে দেখেনি, সবই বংশ পরম্পরায় শোনা কথা। যারা অতিরিক্ত কৌতূহলের বশবর্তী হয়ে মন্দিরে প্রবেশের চেষ্টা করেছে তারা নাকি কখনোই আর ফিরে আসেনি। রাজা রুদ্রপ্রতাপের মতোই তারাও কালের গর্ভে তলিয়ে গেছে। রুদ্রগড়ের মানুষ এই মন্দিরকে তাই এড়িয়েই চলে। রুদ্রপ্রতাপের পর রাজা হয়েছিলেন তার পুত্র চাণক্য প্রতাপ, কিন্তু তিনি তার রাজত্বকালে কখনোই এই মন্দিরের প্রতি আকর্ষণ অনুভব করেননি, কখনোই মন্দিরেও আসেননি। তাই ধীরে ধীরে এই মন্দিরটি একটা পরিত্যক্ত মন্দিরে পরিণত হয়। রুদ্রগড়ের রাজতন্ত্র বহুকাল আগে বিলুপ্ত হলেও রুদ্রপ্রতাপের বংশধররা এখনো জীবিত, কিন্তু বর্তমানে দেবচৌধুরীদের অবস্থা পড়ে এসেছে।
দেবচৌধুরীদের এক শরিক কিংসুক দেবচৌধুরী কিছুদিন আগেই একটা পুরনো ডায়েরি উদ্ধার করেছে একটা ভাঙা সিন্দুকের কোটর থেকে। অনেক কষ্টে ডায়েরির লেখাগুলো উদ্ধার করে কিংসুক। ওই ডায়েরি থেকেই জানতে পারে ওই মন্দিরের বিস্তারিত বর্ণনা, আর ওই মন্দিরে অবস্থিত এক অদ্ভুত মূর্তির কথা। 5 জনের দলটা এসে দাঁড়িয়েছে মন্দিরটার সামনে। এর আগেও দূর থেকে কিংসুক 2-3 বার এসে দেখে গেছে মন্দিরটা, কিন্তু সেটা প্রকাশ্য দিনের আলোয়। কিন্তু এই রাতের বেলা নিকষ কালো অন্ধকারে পরিত্যক্ত মন্দিরটার দিকে তাকালে যে কোনো মানুষেরই ভয় লাগবে। কিংসুক তেমন সাহসী কোনো কালেই না। নেহাত অভাবে পড়ে তাকে এই পথে আজকে পা বাড়াতে হয়েছে, নইলে সে কখনোই এমন কাজে নিজেকে জড়াতো না। রামেশ্বর ছায়ে 3 সাগরেত এগিয়ে চলে মন্দিরের দরজা লক্ষ্য করে, পেছন পেছন কিংসুক ও বিমল রাও। মন্দিরের দরজায় কোনো তালা নেই, দেখে মনে হবে দরজাটা ভেজানো। 3 জনের মধ্যে সবচেয়ে তাগড়াই লোকটা প্রথমে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজা এক বিন্দুও ফাঁকা হলো না। এরপর বাকি 2 জন হাত লাগালো, না, এইবারও কিছুই হলো না। অদ্ভুত ঘটনা, 3 জন জোয়ান তাগড়াই ছেলে একটা ভেজানো দরজা খুলতে পারলো না। তবে কি দরজাটা ভিতর থেকে বন্ধ? এবার রামেশ্বর ঝাঁ গিয়ে হাত লাগায়, না, এবারও এক চুলো ফাঁকা হলো না দরজা। রামেশ্বর ঝাঁ এবার দরজা ভেঙে ফেলার নির্দেশ দিল। 3 জন মিলে এবার দরজা ভাঙার কাজে লেগে পড়ল। এতদিনের বন্ধ হয়ে যাওয়া একটা দরজা খোলা মুখের কথা তো নয়। প্রায় 1 ঘন্টা মতো চেষ্টা করেও কোনো লাভ হলো না। রামেশ্বর কটমট করে তাকালে কিংসুকের দিকে। কিংসুকও হতবাক, এত চেষ্টা করেও একটা দরজা খোলা গেল না। লোকগুলো বেশ ক্লান্ত হয়ে মন্দিরের সিঁড়িতে বসে একটু জিরিয়ে নিচ্ছিল। রামেশ্বর তার রেডিয়াম লাগানো ঘড়িটায় বারবার সময় দেখছিল। তার মুখে ফুটে উঠেছে বিরক্তির ছাপ। কিংসুক হঠাৎ উপলব্ধি করলো যে চারপাশের পরিবেশ কেমন যেন থমথমে হয়ে গেছে। ঝিঝি পোকার এক টানা ডাকটাও আর কানে আসছে না। আশেপাশের তাপমাত্রা যেন হঠাৎই কমতে শুরু করেছে। চাঁদটাও মেঘের আড়ালে আত্মগোপন করেছে। চারপাশ যেন কোনো ভয়ঙ্কর মুহূর্তের প্রহর গুনছে। একসময় একটা ঘড় ঘড় শব্দ কানে এলো কিংসুকে। চোখ মেলে তাকাতেই বিস্ময়ে হতবাক হয়ে গেল সে। বাকি 4 জোড়া চোখও তখন ঘুরে গেছে মন্দিরের দিকে। 4 জন শক্ত সমর্থ লোক মিলেও শত চেষ্টা করেও যে দরজা খুলতে পারেনি, সেই দরজা কিনা আপনা আপনিই খুলে যাচ্ছে। ভিতরের গাঢ় কালো অন্ধকার যেন হাতছানি দিয়ে ডাকছে তাদের। 5 জনের মুখেই বিস্ময়ের ছাপ স্পষ্ট। দরজা খোলার সাথে সাথেই 4টে বিরাট সাইজের বাদুড় কিংসুকদের মাথার উপর দিয়ে উড়ে গেল। গাটা ভার হয়ে গেল কিংসুকের। বিমল রাওই প্রথম বিস্ময়ের ঘোর কাটিয়ে লোকগুলোকে নির্দেশ দেয় যে মন্দিরের ভিতরে ঢোকার। ভয়ে ভয়ে ঢুকলো বিমল রাওয়ের সাগরেদরা। পিছন পিছন বিমল রাও, আর সব শেষে কম্পিত বক্ষে ঢুকলো কিংসুক। লোকগুলো এবার ছোলা থেকে বার করলো বড় 5 সেলের টর্চ। টর্চের আলোয় গোটা মন্দির চত্বরের কালো অন্ধকার যেন অনেকটাই দূরীভূত হলো। মন্দিরটা ভালো করে দেখতে লাগলো সকলে। মন্দিরটা বেশ লম্বা। এটা মন্দিরের অগ্রভাগ। এর পেছনে একটা গলি চলে গেছে মন্দিরের গর্ভগৃহে। সারা মন্দির ভরে রয়েছে ঝুল আর ধুলোতে।
মন্দিরের গায়ে চোখ বোলাতে বোলাতে হঠাৎ একজোড়া ঘন সবুজ চোখ দেখে কিংসুকের গলাটা একেবারে শুকিয়ে গেল। ওটা কি? লাফিয়ে দুপা পিছিয়ে যেতে বিমল রাওয়ের সাথে ধাক্কা লাগলো কিংসুকে। বিমল রাও খেঁকিয়ে উঠল। কিংসুক ভয় ভয় বিমল রাওকে ওই জল জলে সবুজ চোখ জোড়ার দিকে আঙুল নির্দেশ করল। দেখা মাত্র বিমল রাও বেশ চমকে উঠল। সাহস সঞ্চয় করে 5 সেলের টর্চটা ওই জ্বলন্ত চোখের দিকে ফেলতেই এবার চোখের মালিকের গোটা শরীরটা দৃষ্টিগোচর হলো। একটা বিরাট সাইজের হুতুম পেঁচা। অকস্মাৎ আলোর ঝলকানিতে তার বিশ্রামের ব্যাঘাত ঘটেছে। বেশ রাগত দৃষ্টিতে বিমল রাওয়ের দিকে দৃষ্টি হেনে বিরাট দুটো পাখনা মেলে মন্দিরের খোলা দরজা দিয়ে উড়ে গেল পেঁচাটা। উফ, একটা নিরীহ পেঁচাকে দেখে কি ভয় না পেয়েছিল কিংসুক। এতক্ষণে কিংসুকের ঘাম দিয়ে জ্বর ছাড়ল। এই বদ্ধ মন্দিরে আর যে কি কি আছে কে জানে। বিষধর সাপ থাকাটাও খুব একটা আশ্চর্যের বিষয় নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে মন্দিরের দরজাটা তো বন্ধ, এরা ঢুকে কোন পথে? বিমল রাও এবার গলির পথে পা বাড়িয়েছে, সাথে সাথে তার সঙ্গী সাথীরাও। এবারও সব শেষে চলেছে কিংসুক। কিংসুকের মনে হচ্ছিল এই বুঝি পেছন থেকে মন্দিরে লুকিয়ে থাকা কোনো আদিম প্রাণী এখনই তার উপর ঝাঁপিয়ে পড়বে। মন্দিরের গর্ভগৃহে এসে পৌঁছেছে 5 জনের দলটা। প্রত্যেকের হাতেই রয়েছে মাটি খোঁড়ার সরঞ্জাম। তাদের কাছে খবর আছে যে এই মন্দিরের গর্ভগৃহের মধ্যে দিয়েই চলে গেছে একটা দীর্ঘাকার সুড়ঙ্গ, আর সেই সুড়ঙ্গের শেষ নাকি পাতালে। সেখানেই রয়েছে একটা দুর্লভ মূর্তি। সত্যি যদি সেটা পাওয়া যায় তবে বিমল রাওকে আর কখনো পেছন ফিরে তাকাতে হবে না। বিমল রাওয়ের আগামী 7 প্রজন্ম পায়ের উপর পা তুলে বসে খাবে। এক রাশ লোভ নিয়ে চলতে থাকে বিমল রাও। এটা একটা বড় সড়ো কেস। এইসব কেসে ঘটনাস্থলে নিজেই উপস্থিত থাকে বিমল। এই লাইনে সে কাউকে বিশ্বাস করে না। কোটি কোটি টাকার কারবার চলে কি না? টাকার জন্য মানুষ তো মানুষকে খুন করতেও পিছপা হয় না। আরও একবার বিমল রাওয়ের চোখ দুটো চকচক করে ওঠে লোভে। এবার শুধু সেই সুড়ঙ্গ পথ খুঁজে পাওয়ার অপেক্ষা। তারপর আর দেখে কে তাদের। বিমল রাও মনে মনে ঠিক করে নেয় যে না, এই পোড়া দেশে আর নয়, বাকি জীবনটা সে বিদেশেই কাটিয়ে দেবে। বিমল রাও তার লোকেদের নির্দেশ দেয় সারা ঘরটা খুঁড়ে ফেলার জন্য, কারণ এই ঘরেরই কোথাও আছে সেই সুড়ঙ্গ পথের রাস্তা। লোকগুলো খুঁড়তে যাবে, হঠাৎ কিংসুক হাত দিয়ে তাদের থামার নির্দেশ করে। বিমল রাওয়ের দিকে তাকিয়ে বলে, অত সোজা নয় বিমলজি। সারা মন্দির খুঁড়ে ফেললেও আমি না বললে তুমি পাবে না ওই সুড়ঙ্গ পথের সন্ধান। তার চেয়ে বরং তুমি ধৈর্য ধরে দাঁড়াও, যা করার আমিই করছি। বিমল রাও মনে মনে ক্রুদ্ধ হলেও আর কথা বাড়ালো না। যতই হোক, এই মন্দির, এই মূর্তি, সেসব তো কিংসুকেরই পৈতৃক সম্পত্তি। তবে বিমল রাও ঠিক করেই নিয়েছে এরপর তার কি করণীয়। কিংসুক নিজের কাজ শুরু করে দিল। ডায়েরির বর্ণনা অনুযায়ী গর্ভগৃহের মূল দরজা দিয়ে ঢুকে পশ্চিম দিক বরাবর মেপে মেপে 10 পা চলতে হবে। তারপর ডান দিকে আর 3 পা, তারপর বাঁ দিকে আরও 9 পা। যাওয়ার পরই সেই স্থানে পৌঁছলে সামনে পড়বে একটা ফাঁপা দেওয়াল। সেখানে চাপ দিলেই খুলে যাবে সুড়ঙ্গ পথের দ্বার।
অতি সাবধানে পা গুনে গুনে এগিয়ে গেল কিংসু। তার পেছনে বিমল ও তার সাগরেদগণ। দেওয়ালের সামনে পৌঁছে দেওয়ালটা দেখতে থাকে কিংসু। সারা দেওয়ালে ফাটল ধরেছে। সেই ফাটল থেকে উঁকি দিচ্ছে অসত্যের চারা। কিংসুক সারা দেওয়ালে টোকা দিতে থাকে। এক জায়গায় এসে তার হাতটা থেমে গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক এই জায়গাটাই মনে হচ্ছে সেই জায়গা। আর দেরি না করে গায়ে সর্বশক্তি উজাড় করে জোরে চাপ দিতে থাকে কিংসু। তাকে দেখা দেখি বাকি চারজন। প্রায় 15 মিনিট চেষ্টা করেও এক চুলও নড়ল না দেওয়াল। কিংসুকের তো মাথায় হাত। বিমল তার দিকে ঘর দৃষ্টিতে দেখছে, কিন্তু এমন তো হওয়ার কথা নয়। রুদ্রপ্রতাপের ডায়েরি অনুযায়ী এটাই তো সুড়ঙ্গের একমাত্র দরজা। তবে কি বহুদিন না খোলায় এই দরজা চিরদিনের মতো আটকে গেছে? ভাবনার মাঝেই একটা কম্পন অনুভব করে কিংসু। প্রথমটাই ভেবেছিল যে ভূমিকম্প হচ্ছে বুঝি, কিন্তু সবাইকে অবাক করে খুলে যাচ্ছে সেই শতাব্দী প্রাচীন রুদ্ধদ্বার। তবে যে দেওয়ালে এতক্ষণ ধরে চাপ দেওয়া হয়েছিল সেই দেওয়ালে নয়, তার বিপরীত দিকের দেওয়াল ক্রমশ দূরে সরে যাচ্ছে। একটা ঘড় ঘড় শব্দ হচ্ছে, আর সেই শব্দই সৃষ্টি করছে এই কম্পন। অবাক বিস্ময়ে সকলে সেদিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। ডায়েরির সমস্ত বর্ণনা মিলে যাচ্ছে। তবে এই সুড়ঙ্গ পথেই মিলবে সেই দুষ্প্রাপ্য বস্তু। কিংসুক এগিয়ে যায় সেই কালো অন্ধকারে মোড়া দ্বার লক্ষ্য করে। তার পেছনে পেছনে আরো চারজন। একটা সংকীর্ণ সিঁড়ি নেমে গেছে সুড়ঙ্গ পথ দিয়ে। এই সিঁড়ির শেষই আছে পাতাল ঘরে, যেখানে উপাসনা করত রাজা রুদ্রপ্রতাপ। টর্চের সাদা আলোয় কিছুটা অন্ধকার ঘুচেছে। 10 ধাপের সিঁড়ি। অতি সন্তর্পণে নামতে থাকে 5 জন। সিঁড়ির শেষ ধাপে তারা দেখতে পায় একটা ছোট্ট সরু গলি। এগিয়ে যায় গলি লক্ষ্য করে। প্রায় 2 মিনিট চলার পর 5 জন উপস্থিত হলো একটা বিশাল হল ঘরে। 5-5টা টর্চের আলোয় বদ্ধ হলঘর আলোকিত হয়ে উঠল। সব কিছু পেরিয়ে সকলের দৃষ্টি গেল ঘরের এক কোণে একটা বেদির ওপর। বেদি লক্ষ্য করে পায়ে পায়ে এগিয়ে চলল 5 জন। কিংসুক সবার আগেই ছিল। কিসের সাথে একটা ঠোক্কর খেতেই টর্চটা মেঝের ওপর ফেলতেই কিংসুকের বুকের রক্ত হিম হয়ে গেল। একটা নরকরটিতে হোঁচট খেয়েছে সে। জীবনে প্রথম সে আসল নরকরটি দেখল। চেঁচিয়ে উঠতে যাবে, হঠাৎ একটা প্রচন্ড চিৎকারে পেছনে ঘুরে তাকালো সবাই। তাদের দলের যে লোকটা সবার শেষে ছিল, তার মাথার উপর দিয়ে উড়ে গেল একটা বিশাল সাইজের বাদুড়। চোখগুলো তার আগুনের ভাঁটার মতো জ্বলছে। এবার সকলেরই বেশ ভয় লাগতে শুরু করলো। প্রায় একে অপরকে ধরে ধরে এগোতে থাকে মূর্তিটা লক্ষ্য করে। কোনো মতে বেদির কাছে এসে পৌঁছয় তারা। একটা অদ্ভুত দর্শন মূর্তি, 1.5 হাত প্রায় লম্বা। শরীরের ওপরের অংশ সিংহের ন্যায় এবং নিচের অংশ মানুষের মতো। একটা একগুচ্ছ কেশযুক্ত পুচ্ছ। আর সব থেকে যেটা অদ্ভুত, মূর্তিটার পিঠের ওপর রয়েছে 2টো ডানা, একটা লম্বা লালায়িত জিহ্বা, আর চোখ দুটো সব থেকে ভয়ঙ্কর। টক
টকটকে লাল। কাছে গিয়ে বোঝা গেল যে মূর্তিটা সোনার তৈরি হলেও চোখ দুটো চুনির তৈরি। প্রাণীটার মুখটা সিংহের মতো হলেও এ যেন ঠিক দুর্গার বাহন সিংহ নয়, শৌর্য বীর্যের প্রতীক সিংহের মতন নয়, বরং দু চোখে কুটিলতায় ভরা। মুখে ফুটে রয়েছে এক নিষ্ঠুর ব্যঙ্গাত্মক হাসির রেখা। আর মূর্তিটার সামনে বসে রয়েছে দুটো শিয়াল জাতীয় প্রাণী। তারা যেন মূর্তিটার প্রতি আনুগত্য প্রদর্শনে ব্যস্ত। কিংসুক অবাক দৃষ্টিতে দেখতে থাকে মূর্তিটাকে। কিন্তু এ কোন দেবতা? আদৌ দেবতা নাকি অপদেবতা? কোন ধর্মের? কারা পুজো করে এই দেবতা? প্রশ্নগুলো একে একে এসে ভিড় জমায় কিংসুকের মাথায়। বিমল ব্যবসায়ী লোক, তাকে তো আর অত কিছু ভাবলে চলে না। মূর্তিটা দেখে তার খুশিটা এখন দ্বিগুণ হয়েছে। যা ভেবেছিল তার থেকেও অনেক বেশি সে পেয়েছে। মূর্তিটা তো স্বর্ণধাতুর তৈরি, তার সাথে রয়েছে বেশ কয়েকটা দামি দামি পাথর। বিশ্ববাজারে এর দাম কোটি ছাড়িয়ে যাবে। এ তো গেল একটা খসড়া হিসাব। এর সাথে এখনো যোগ হবে মূর্তিটার প্রাচীনত্ব, মূর্তিটার ইতিহাস, আরও কত কি। তাছাড়া আরও দুটো মূর্তিও তো মুফতে মিলল। না, আর দেরি করা যাবে না। তাড়াতাড়ি এদিককার কাজটা সেরে বেরিয়ে যেতে হবে এখান থেকে। জায়গাটা অত্যন্ত গুমোট হয়ে যাচ্ছে। মাটির এত নিচে হওয়ায় অক্সিজেন কমতে শুরু করেছে। কিংসুক এখনো তন্ময় হয়ে মূর্তিটা দেখছে। এ তো সুযোগ। মোটা ভারী টর্চা দিয়ে বিমলরাও জোরে আঘাত করে কিংসুকের মাথার ঠিক পেছনটায়। কিছু বুঝে ওঠার আগেই কিংসুক একেবারে মূর্তিটার পায়ের কাছে গিয়ে পড়ে, অজ্ঞান হয়ে পড়ে। মূর্তির পায়ের সুতীক্ষ্ণ নখরে কেটে যায় কিংসুকের কপাল। উষ্ণ শোণিত ধারা ভিজিয়ে দেয় মূর্তির পা। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় একটা অদ্ভুত কাণ্ড। একটা ঘড়ঘড় শব্দ কানে আসতেই পেছন দিকে ঘুরে তাকালো চারজন। রুদ্ধ হয়ে যাচ্ছে পাতাল ঘরের প্রবেশদ্বার। চারজন সব ফেলে সেদিকে ছুটে গেল, কিন্তু ছোটাই সার। ওরা পৌঁছানোর আগেই বন্ধ হয়ে গেল প্রবেশদ্বার। ঘটনার আকস্মিকতায় সকলেই হতভম্ব। সকলের মুখেই আতঙ্কের ছাপ সুস্পষ্ট। অনেক চেষ্টা করেও এক চুলো নড়াতে পারল না দেওয়ালটা। চারজন পরস্পরের মুখের দিকে তাকাতে লাগলো। সবার মনেই এবারে মৃত্যু ভয় জেগে উঠছে। পাঁচরেলের টর্চগুলোর যেন আলো কমে আসছে ধীরে ধীরে। অথচ আজ সকালেই তো নতুন ব্যাটারি ভরা হয়েছিল তাতে। কেমন যেন দম বন্ধকর গুমোট পরিবেশের সৃষ্টি হচ্ছে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ক্রমশই বাড়ছে। ভীষণ অস্থির লাগছে বিমল রাওয়ের। সে বুঝতে পারছে যে তাদের মরণকাল ঘনিয়ে এসেছে। আরও কয়েকবার বৃথা চেষ্টা করেও খোলা গেল না প্রবেশদ্বার। এখান থেকে বেরোনোর কি তবে কোনো রাস্তাই নেই? হঠাৎ বিমল রাওয়ের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এইসব সুড়ঙ্গের সাধারণত দুটো মুখ হয়। একটা হলো যেখান থেকে সুড়ঙ্গ শুরু হয়েছে সেটা, অর্থাৎ যেটা দিয়ে তারা এই পাতালপুরীতে প্রবেশ করেছে। আর অপর মুখটা হলো যেখানে সুড়ঙ্গটা শেষ হয়েছে। নিশ্চিত এই সুড়ঙ্গেরও দুটো মুখ। সুতরাং খুঁজতেই হবে, খুঁজে বার করতেই হবে সেই মুখ। ওটাই একমাত্র চাবিকাঠি এই রুদ্ধ পাতাল ঘর থেকে বেরোনোর। কথাটা বিমল তার 3 সাগরেদের উদ্দেশ্যে বলতেই তারা আতিপাতি করে খোঁজা শুরু করল। ক্রমেই কমে আসছে অক্সিজেনের পরিমাণ। বেশ কষ্ট হচ্ছে তাদের শ্বাস নিতে। বেশ কিছুক্ষণ ভালো করে খুঁজেও কোনো রাস্তা পেল না তারা এই বদ্ধ কুঠুরি থেকে বেরোনোর। হঠাৎ একটা জিনিস মনে পড়ে গেল বিমল রাওয়ের।
এই মন্দির কিংসুকের এক পূর্বপুরুষের তৈরি। কিংসুক তার ডায়েরি থেকেই জেনেছিল এই মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত অদ্ভুত মূর্তিটার বা এই পাতাল ঘর আর সুড়ঙ্গ পথ সম্পর্কে। সুতরাং কিংসুক কিছু জানলেও জানতে পারে। তার মানে এখন প্রথম কাজ কিংসুকের জ্ঞান ফেরানো। না, তাকে প্রাণে মারার কোনো অভিপ্রায় বিমল রাওয়ের ছিল না। শত হলেও কিংসুক তার কলেজ লাইফের বন্ধু। কলেজ ছাড়ার পর যোগাযোগ প্রায় ছিল না বললেই চলে। কলেজ শেষ করে কিংসুক একটা ছোট্ট ব্যবসা শুরু করেছিল, আর কুসঙ্গে পড়ে বিমল হয়ে উঠেছিল অ্যান্টিক স্মাগলার। দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তার স্মাগলিং চক্র। হঠাৎ একদিন ফেসবুকে কথা হচ্ছিল দুজনের। প্রথম প্রথম কিছু না বললেও কিংসুক একদিন জানিয়েছিল যে সে বর্তমানে নিদারুণ অর্থ সংকটে রয়েছে। সংসারে মাত্র তারা দুটি প্রাণী, সে ও তার মা। কিন্তু তাতেই সংসার চালাতে নাভিশ্বাস উঠে যাচ্ছিল কিংসুকের। ভাগ্যলক্ষ্মী কোনো কালেই তার উপর সদয় নয়। বারবার ব্যবসা পাল্টেও কোনো আশার আলো দেখেনি সে। শেষ ব্যবসায় ভালো পরিমাণ লস খাওয়ায় তার এখন অবস্থা অত্যন্ত সঙ্গীন। বিমলের প্রোফাইল দেখে সে বুঝেছিল যে যথেষ্ট পয়সাওয়ালা এখন বিমল। তবে বিমল তাকে তার পেশার সম্বন্ধে অবগত করেনি। এরকম অবস্থায় কিংসুক একটা ডায়েরি খুঁজে পায় এবং ডায়েরিতে পড়া এই মন্দির আর মন্দিরের মূর্তির কথা বিমলকে জানাতেই বিমলের মাথায় লোভ জাগার দেয়। সে কফি শপে কিংসুকের সাথে মিট করে তার বর্তমান পেশার কথা জানায়। সেখানেই তাদের ডিল হয় যে মূর্তি বেচার টাকা তারা ভাগ করে নেবে, কারণ কিংসুকের পক্ষে কখনোই ওই মূর্তি একা উদ্ধার করে বেচা সম্ভব নয়, আর কিংসুকের সাহায্য ছাড়া ওই মূর্তির সন্ধান প্রায় অসম্ভব বিমলের কাছে। যদিও মনে মনে অন্য পরিকল্পনা করেছিল বিমল। সে চেয়েছিল যে এই মূর্তি বিক্রির পুরো টাকাটাই সে পকেটস্থ করবে। এটাই ছিল তার মনোবাসনা। কিন্তু এই মুহূর্তে সমস্ত প্ল্যান ক্যান্সেল। আপাতত বিমল পৈতৃক প্রাণটা নিয়ে এখন এখান থেকে বেরোতে চায়। সে মূর্তির পায়ের কাছে পড়ে থাকা অজ্ঞান কিংসুকের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই একটা কম্পন অনুভব করল। ভূমিকম্প হচ্ছে কিনা বোঝার চেষ্টা করতেই চারপাশে তাকাতেই বিমলের দৃষ্টি গিয়ে পড়ল বেদিতে রাখা মূর্তিটার দিকে। মূর্তিটা প্রবলভাবে নড়ছে। থমকে দাঁড়িয়ে পড়ে বিমল ভীষণ ভয় পেয়েছে। এইসব কি অলৌকিক কাণ্ড শুরু হলো রে বাবা! মূর্তিটা দু চোখে যেন ক্রমশ রক্তবর্ণ ধারণ করছে, গায়ের পেশিগুলো চকচক করছে। তবে তবে কি প্রাণ ফিরে আসছে মূর্তিটার? বিমলকে আর এক মুহূর্ত ভাবার সুযোগ না দিয়ে তীক্ষ্ণ একটা হুঙ্কার দিয়ে বেদি থেকে লাফিয়ে পড়েছে মূর্তিটা। ক্রমশ এগিয়ে আসছে বিমলদের লক্ষ্য করে। প্রাণীটা চোখে ফুটে উঠেছে শতাব্দী প্রাচীন খিদে। বহু কাল সে বন্দী এই পাতালপুরীতে। বিমল এবং তার 3 চেলা এতটাই স্তম্ভিত আর ভীত হয়ে গেছে যে তারা যেন নিজেদের আত্মরক্ষার কথাও ভুলে গেছে। নিজেকে প্রাণীটার আহারে পরিণত করার জন্য পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে তারা। মূর্তিটা 2 পায়ে ভর করে এগিয়ে আসছে। কণ্ঠ থেকে নির্গত হচ্ছে একটা চাপা গর্জন। প্রাণীটার সব থেকে কাছের ও প্রথম শিকার সুবীর। সুবীর আর প্রাণীটার মধ্যে দূরত্ব আর মাত্র 1 হাত। সুবীর কিছু বুঝে ওঠার আগেই প্রাণীটা ঝাঁপিয়ে পড়ল সুবীরের ওপর। একটা হট করে শব্দ, তারপর সব শেষ। শরীরের শেষ রক্তবিন্দু শোষণ করে প্রাণীটা সুবীরের দেহটা ছুঁড়ে দিল বেদি লক্ষ্য করে। অবাক দৃষ্টিতে বিমল দেখল যে মূর্তিটার পায়ের কাছে শিয়ালের মতো যে 2টি মূর্তি করজোড়ে বসেছিল, সেই মূর্তিগুলিতেও কখন যেন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। প্রভুর দেওয়া উচ্ছিষ্ট
পরমানন্দে ভক্ষণ করছে দুজন। নিশ্চিত মৃত্যুর হাতে নিজেকে সঁপে দিল বিমলের বাকি দুই সাগরেদ। এরপরই বিমলের পালা। বিমল আর এক মুহূর্ত নষ্ট না করে ছুটে গেল সেই বদ্ধ দেওয়ালের কাছে। গায়ের সমস্ত শক্তি এক জায়গায় করে ধাক্কা দিল দেওয়ালে। তবে ধাক্কা দেওয়াই সার। কংক্রিটের দেওয়াল 1 ইঞ্চিও সরল না। বিমল অসহায়ের মতো হাতে ধরা টর্চটা ছুঁড়ে মারল শয়তানটাকে লক্ষ্য করে। প্রাণীটি নিপুণতার সাথে মাথাটা সরিয়ে নিল। একটা পৈশাচিক হাসি ফুটে উঠল প্রাণীটার মুখে। বিমলের উপর ঝাঁপিয়ে পড়ার বদলে বিমলের দেহটাকে শূন্যে তুলে কয়েকবার ঘুরিয়ে মাটিতে ফেলে দিল। মরণ আর্তনাদ করে উঠল বিমল। না, সে মরেনি এখনো, তবে তার দেহের একটা হাড়ও বোধহয় আস্ত নেই। প্রাণীটি আবার এগিয়ে গেল বেদির দিকে। বেদিতে পড়ে থাকা অচেতন কিংশুকের দেহটা ভালো করে দেখল, ঘ্রাণ নিল ভালো করে, তারপর এক সময় উঠিয়ে নিল কাঁধে। বেদির ওপর দাঁড়িয়ে বিড়বিড় করে কি একটা বলতেই ফাঁক হয়ে গেল বেদি। দেখা দিল আর একটা সুড়ঙ্গ পথ। প্রাণীটা কিংশুকের অচেতন দেহটা কাঁধে নিয়ে হেঁটে চলল সেই পথ দিয়ে। কয়েক মুহূর্ত পরেই বেদিটা আবার জোড়া লেগে গেল, আর শিয়ালের মতো প্রাণী দুটি এগিয়ে যেতে থাকলো বিমলকে লক্ষ্য করে। কিংশুকের অচেতন দেহটা কাঁধে নিয়ে এগিয়ে চলেছে অন্ধকার সুড়ঙ্গ পথ দিয়ে মিশরীয় ভয়ঙ্কর অপদেবতা হেরোসিস। তার রক্তবর্ণ দুচক্ষুর আলোতে সামান্য আলোকিত হচ্ছে এই নিকষ অন্ধকার সুড়ঙ্গ পথ। বহু বহু কাল বাদে তার স্বর্ণ দ্বারা গঠিত শরীরে প্রাণের সঞ্চার হয়েছে। হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে থেমে গেল হেরোসিস। অদ্ভুত কায়দায় চাপ দিল সুড়ঙ্গ পথের ছাদে। ধীরে ধীরে খুলে গেল সুড়ঙ্গ পথের ওপরের চাকতির মতো অংশ। সেখান থেকে দেখা গেল নক্ষত্র খচিত অম্বর। এক লাফে উপরে উঠে এলেন মিশরীয় ত্রাস। এই জায়গাটা দেবচৌধুরী রাজবাড়িরই একটা অংশ। একসময় এখানে কেয়ারিং করা বাগান থাকলেও সেই সব এখন ইতিহাসে পরিণত হয়েছে। হেরোসিস উঠে যেতেই চোখের নিমেষে বন্ধ হল সুড়ঙ্গ পথের অপর মুখ। অচেতন কিংশুককে বাগানে ঢোকার মুখে ফেলে রেখে হেরোসিস চলে গেল শিকারের সন্ধানে। সত্যি শতাব্দী প্রাচীন খিদে তার উদরে। সেই খিদে মেটানোর জন্য তাকে যেতে হবে এই রুদ্রগড়ের বাইরে। হেরোসিস দুপায়ে ভর দিয়ে হাঁটলে তার হাঁটার ধরনটা একটু আলাদা, কেমন যেন ঝুঁকে ঝুঁকে হাঁটে সে। অদ্ভুত চলনে হাঁটতে হাঁটতে একসময় পিঠের দুটো পাখা দুদিকে প্রশস্ত করে বিশাল বপুটা নিয়ে উঠতে উঠতে দৃষ্টিচক্ষুর অগোচরে চলে গেল মিশরের কুখ্যাত অপদেবতা। গত 1 মাস ধরে একটার পর একটা মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে আসানগড়ে। তাবড় তাবড় অফিসাররা এই রহস্যময় অন্তর্ধানের কুল কিনারা করতে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে। কিন্তু অন্তর্ধানের রহস্য এখনও অধরা। কেউ হয়তো রাতে নির্জন পথে বাড়ি ফেরার সময় অদৃশ্য হয়েছে, কেউ আবার ভোর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে আর ফিরে আসেনি। ঘটনাস্থল থেকে কোনো ক্লু পাওয়া যায়নি, আশেপাশে কোনো পায়ের ছাপও পড়েনি। তবে আততাই কি উড়ে উড়ে আসে? তবে ঘটনাস্থলে পাওয়া গেছে কয়েকটা মেটে বর্ণের লোম, যা অনেকটা সিংহের কেশরের ন্যায় দেখতে। তবে খোদ পশ্চিম বাংলায় সিংহ আসবে কোথা থেকে, যদি না কোনো চিড়িয়াখানা থেকে পালিয়ে আসে।
তবে আসানগড়ের পাশে কোনো চিড়িয়াখানা তো নেই। তবে কি গির অরণ্য থেকে সিংহটা পায়ে হেঁটে চলে এলো? যদিও কেউই তাকে চোখে দেখেনি, শুধু মাঝে মাঝে রাতের বেলা একটা হাড় হিম করা গর্জন শুনেছে আসানগড়ের মানুষ। তবে সেটা যে সিংহের গর্জন সে বিষয়ে কেউই নিশ্চিত নয়। যদিও বা তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে ওটা সিংহই, তবে সিংহ মানুষগুলো শিকার করে কোথায় অদৃশ্য হয়ে যাচ্ছে? এই আসানগড়ে সিংহ মশায় লুকিয়ে থাকার তো কোনো জায়গা নেই। আর শিকার করা মানুষগুলোর মৃতদেহই বা গেলটা কোথায়? এই কথাটা ভাবিয়ে তুলেছে সকলকে। এতটাই আতঙ্ক নেমে এসেছে আসানগড়ে যে বিকেলের মধ্যেই পুরো এলাকা ফাঁকা হয়ে যায়। খুব প্রয়োজনেও কেউ বাড়ি থেকে বেরোয় না। কেউই তার পৈতৃক স্বাদের প্রাণটা অদৃশ্য আততায়ীর হাতে দিতে আগ্রহী নয়। রবিবারের সকালে চা খেতে খেতেই এই অদ্ভুত খবরটা পড়ছিল প্রশান্ত। সত্যি ঘটনাটা বেশ নাড়া দিচ্ছে প্রশান্তকে। অবশ্য এর একটা কারণ হলো আসানগড় তার চেনা জায়গা। আসানগড়ের পাশেই রয়েছে রুদ্রগড়, আর সেখানেই প্রশান্তর ঝুমু পিসির বাড়ি। ছোটবেলায় প্রশান্ত অনেকবার গেছে রুদ্রগড়। সেখান থেকে পিস্তুত ভাই অনির সাথে সে রোজ বিকেলে সাইকেলে চেপে আশেপাশের মফস্বল এলাকাগুলোতে ঘুরে বেড়াতেও। রুদ্রগড়ের ঠিক পাশেই আসানগড় আর জীবনগড়। বহুবার প্রশান্ত অনির সাথে আসানগড়ে অনির কাকার বাড়িতেও গেছে। হঠাৎ প্রশান্তর মনে হলো, রতন কাকারা ঠিক আছে তো? এই ভয়ানক বিপদে। কথাটা মনে পড়তেই মনটা কেমন হু হু করে উঠল প্রশান্তর। মানুষ এখন কেমন যেন স্বার্থপর হয়ে গেছে। প্রয়োজন ছাড়া কেউই কারোর খোঁজ নেয় না আজকাল। অথচ এক সময় সেই ঝুমু পিসির বাড়িতে তার কত গ্রীষ্মের ছুটি কাটত। না, একবার সে রুদ্রগড় যাবেই, আর ওখান থেকে আসানগড়। মনটা তার বড় আনচান করছে। অনেকদিন ধরেই বাড়িতেই বসে আছে সে। রঘুনন্দপুর থেকে ফিরে আসার পর তেমন কোনো সাহায্যের ডাক আর পাচ্ছে না সে। দিনগুলো নিস্তরঙ্গভাবেই কেটে যাচ্ছে তার। প্রশান্ত মনে মনে ঠিক করে নেয় যে গুরুদেবকে সে একবার জানাবে। তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে এ কোনো লৌকিক ব্যাপার নয়, কোনো না কোনো অলৌকিক ব্যাপার তো নিশ্চয়ই আছে। গুরুদেবের সাহায্য এখানে প্রয়োজন। আজই প্রশান্ত একবার গুরুদেবের আশ্রমে যাবে। যদি গুরুদেব রাজি হয় তো কাল পরশুই বেরিয়ে পড়া যাবে রুদ্রগড়ের উদ্দেশ্যে। গুরুদেবের সাথে থাকা মানেই বেশ কয়েকদিন উত্তেজনার আগুনে নিজেকে সেঁকে নিতে পারবে সে। আবার একটা দুর্লভ অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে। ভাবতেই তার মনটা খুশি হয়ে গেল। আজই বিকেলে সে গুরুদেবের কাছে যাবে। কিন্তু এখন তাকে আপাতত বাজারে যেতে হবে, নইলে পচা মাছ আর সবজি ছাড়া কিছুই ভাগ্যে জুটবে না। কিন্তু রবিবারের দুপুরের খ্যাটন নিরামিষ হওয়া একেবারেই নাপসন্দ প্রশান্তের। অগত্যা এখন তাকে গাত্রোত্থান করতেই হবে। দুপুরের খাওয়া দাওয়া সেরে বেশ খানিকক্ষণ বিছানায় গড়াগড়ি খেয়ে বাইকটা নিয়ে আশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল প্রশান্ত। অনেক দিন বাদে প্রিয় শিষ্যকে দেখে আচার্য ব্রহ্মানন্দ ভীষণ খুশি। শিষ্যের মুখে ঘুরতে যাওয়ার কথা শুনে ভেতরের খুশিটা চওড়া হাসি হয়ে ছড়িয়ে পড়ল বৃদ্ধ সাধকের শ্বেত শুভ্র দাড়ির ফাঁক দিয়ে। গুরুদেবের সম্মতি পেয়েই অনিকে ফোন করে জানিয়ে দিল প্রশান্ত তারা কালই যাচ্ছে রুদ্রগড়। তবে অনির গলাটা শুনে প্রশান্তর মনে হলো যে তাদের আগমনে অনিও তেমন খুশি নয়। এতদিন পরে যাওয়ার কথা শোনার পরও গলাতে কোনো উচ্ছ্বাসের চিহ্ন নেই। ফোনটা রেখে প্রশান্ত একবার ভাবল, তবে কি যাওয়াটা ক্যান্সেল করে দেবে সে? তারপরই ভাবল, তারা তো শুধুই পিসির বাড়ি ভ্রমণে যাচ্ছে না, যাচ্ছে একটা অদ্ভুত রহস্যের টানে।
তেমন হলে তারা হোটেলে থাকবে। গুরুদেবকে সকাল 9টার মধ্যে তুলে নিয়ে যাবে কথা দিয়ে টুকটাক 2-4টে মামুলি কথা বলে নমস্কার করে বেরিয়ে গেল প্রশান্ত। পরাধীন ভারতের এক মন কেমন করা বিকেলে রুদ্রগড়ের জমিদার রাজা রুদ্রপ্রতাপ দেবচৌধুরী তার শোয়ার ঘরের বিশাল পালঙ্কের ওপর শুয়ে শুয়ে ভাবছেন কি করে তিনি তার এই জমিদারিকে রক্ষা করবে ব্রিটিশ দানবদের হাত থেকে। সমস্ত ছোট বড় জমিদার ধীরে ধীরে নিজেদের বশ্যতা স্বীকার করে নিচ্ছেন। কদিন পর হয়তো রুদ্রপ্রতাপের শখের এই রুদ্রগড়ও তুলে দিতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। কিন্তু এই পরাজয় ও পরাধীনতার শৃঙ্খলে বাঁধা পড়ে নিজেকে বাঁচিয়ে রাখা যে অত্যন্ত কষ্টকর জমিদার রুদ্রপ্রতাপের কাছে। তবে কি এই ব্রিটিশ দানবদের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই? চিন্তায় চিন্তায় রাতের ঘুম উড়েছে স্বয়ং রুদ্রপ্রতাপ দেবচৌধুরী। কোনো কি উপায় নেই? কোনো কি আর উপায় নেই তার এই স্বপ্নপুরীকে রক্ষা করার? দরকার পড়লে নিজের প্রাণও বাজি রাখতে পারে রুদ্রপ্রতাপ। মনোকষ্টে দিন কাটছে তার। এরকম বৃষ্টি ভেজা দুপুরে রুদ্রপ্রতাপ পায়ে পায়ে এসে উপস্থিত হয়েছে তার ঠাকুরদাদার তৈরি লাইব্রেরিতে। এই লাইব্রেরি ঘর বড় প্রিয় তার। দেশ বিদেশের কত শত লেখকের লেখা বই যে এই 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ তার ইয়ত্তা নেই। রুদ্রপ্রতাপ ছেলেবেলা থেকেই এই বই ঘরে নিত্য যাতায়াত করে। কাজের চাপে এখন আর রোজ আসা না হলেও সময় সুযোগ পেলেই কোনো এক নিস্তব্ধ নিঝুম দুপুরে রুদ্রপ্রতাপ বাড়ি জমায় এই ঘরের উদ্দেশ্যে। তার পিতামহ সূর্যপ্রতাপ জমিদার হলেও সেই সময়কালে রুদ্রগড়ের মানুষদের মধ্যে শিক্ষা প্রসারের বহু চেষ্টা করেন। তিনি এই লাইব্রেরির প্রতিষ্ঠাতা। দেশ বিদেশের বহু পুরনো পুঁথি সে সংগ্রহ করে আনত এই সংগ্রহশালায়। প্রয়োজন পড়লে দোভাষী লাগিয়ে সেসব পুঁথির পাঠ উদ্ধার করতেন। কিন্তু বর্তমানে দেশের যা অবস্থা, লেখাপড়া তো সেখানে বিলাসিতা। কেউই তেমন দরকার না পড়লে আর ঘর ছেড়ে বেরোয় না। সুতরাং সূর্যপ্রতাপের সাধের লাইব্রেরি এখন ছাত্রশূন্যই হয়ে থাকে। তালা খুলে লাইব্রেরিতে প্রবেশ করে হাতে ধরা মোমবাতিটাকে জ্বেলে দেয় রুদ্রপ্রতাপ। বহু তাক আর বইয়ের ভিড়ে লাইব্রেরি ঘরটা কেমন যেন অন্ধকারাচ্ছন্ন, স্যাঁতস্যাঁতে। বড় বড় 2টো লণ্ঠনে অগ্নিসংযোগ করতেই সারা ঘরটা হলদেটে আলোয় ভরে যায়। এ তাকে ওই তাকে বই ঘাঁটতে থাকে রুদ্রপ্রতাপ। কোনো বই যেন আজ তার পছন্দ হচ্ছে না। এদিক সেদিক তাকাতেই হঠাৎ একটা অদ্ভুত মলাটের বই দৃষ্টিগোচর হয় রুদ্রপ্রতাপের। এগিয়ে গিয়ে বইটা হাতে তুলে বইয়ের ওপরের মলাটটাকে অত্যন্ত ভালোভাবে দেখতে থাকেন তিনি। বইয়ের ওপরের মলাট জুড়ে রয়েছে এক অদ্ভুত ধরনের প্রাণীর ছবি, হাফ মানুষের ও হাফ সিংহের। তবে এই সিংহের সাথে আমাদের ছোটবেলার বইয়ে দেখা সিংহের কোনো মিল নেই। কোনো এক অদৃশ্য সুতোর টানে বইটা হাতে তুলে নেন রুদ্রপ্রতাপ। বইয়ের ওপর যে ভাষা দিয়ে বইটার নাম লেখা সেটা একেবারেই অপরিচিত তার কাছে। বইটা খুলে পাতা উল্টোতে থাকেন রুদ্রপ্রতাপ। না, এই বইয়ের এক বর্ণ পাঠোদ্ধার করা তার পক্ষে সম্ভব না মনে করেই বইটা যথাস্থানে রাখতে গিয়ে হঠাৎ একটা ডায়েরি দেখতে পান তিনি। ডায়েরির ওপর আঁকা একটা ছবি, যার সাথে আবার একটু আগে দেখা বইটার মলাটের ছবির হুবহু মিল আছে। ডায়েরিটা হাতে তুলে নিয়ে ডায়েরির পাতা উল্টোতেই দেখেন ডায়েরিটা যে ভাষায় লেখা তা তার আজন্ম পরিচিত মাতৃভাষা। তবে কি এই ডায়েরিটা একটু আগে রেখে দেয়া বইটার ভাষানুবাদ? তাক থেকে পুনরায় বইটাকে তুলে নিয়ে ডায়েরি আর বইটা একটা পড়ার টেবিলের ওপর রেখে পড়তে শুরু করেন রুদ্রপ্রতাপ। যতই পড়তে থাকেন ততই বিস্ময়ে অভিভূত হয়ে যান। এ কি আদৌ সম্ভব? ডায়েরিতে বর্ণিত হয়েছে মিশরীয়দের ভয়ঙ্কর অপদেবতা হেরোসিসের কথা।
পুরাণ থেকে জানা যায় যে ইনিই নাকি মৃত্যু দেবতা আনুবিসের বড় ভাই। এই অপদেবতার উপাসনা প্রক্রিয়া অত্যন্ত ভয়াবহ। মাটির তলায়, অর্থাৎ যেখানে কোনো সূর্যের আলো এসে পৌঁছয় না, সেখানে এই দেবতা এবং এর 2 শেয়ালরূপী বাহনকে প্রতিস্থাপিত করতে হয়। নিজের রক্ত দিয়ে জাগাতে হয় এই দেবতাকে। তারপর তাকে আদেশ করতে হয় সেই কাজ সম্পূর্ণ করার জন্য যার জন্য তাকে আহ্বান করা হয়েছে। কাজ সম্পূর্ণ করে ফিরে এলে সাধককে নিজের জীবন আত্মাহুতি দিয়ে দেবতাকে তুষ্ট করতে হয়। তবেই দেবতা নাকি পুনরায় মূর্তিতে পরিণত হয়। সাধকের রক্তে স্নান করেই দেবতা তুষ্ট হন। এই দেবতা অত্যন্ত কূটনীতিপরায়ণ এবং প্রবল পরাক্রমশালী। এতটাই শক্তিশালী এই দেবতা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকেও তার রাজত্বকে রক্ষা করতে পারে। আর মানুষের তৈরি যে কোনো সমস্যা তো তার কাছে তুচ্ছ। এই ছিল বইটার সারমর্ম। শেষের লাইনটা নাড়া দেয় রুদ্রপ্রতাপকে। তবে কি এই অপদেবতার উপাসনা করলে বাঁচানো যাবে তার এই রাজত্বকে? নিজের জীবন আহুতি দিতে ভয় পান না রুদ্রপ্রতাপ। এই জমিদারির মঙ্গলের জন্য সে নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে দিতে পারে। কিন্তু একটাই সমস্যা, এই মূর্তি কোথা থেকে জোগাড় করা হবে? আমাদের দেশের কুমোররা কি বানাতে পারবে এই মূর্তি? পারলেও কি আদৌ বানাবে এই মূর্তি? রুদ্রপ্রতাপ পুনরায় চিন্তামগ্ন হলেন। 9:30টায় ট্রেন ধরে রুদ্রগড় পৌঁছতে পৌঁছতে প্রায় 12:30 বেজে গেল। স্টেশনের বাইরে বেরিয়ে একটা রিক্সা জোগাড় করে এনে গুরুদেবকে রিক্সায় তুলে নিয়ে রিক্সায় চড়ে বসল প্রশান্ত। রিক্সাওয়ালা বিশু এই তল্লাটের বহু পুরনো লোক, বয়সও তার কম না। দুজন অচেনা মানুষকে দেখে তার মনে হাজারো প্রশ্ন ভিড় করতে থাকে। একসময় থাকতে না পেরে সে জিজ্ঞেস করেই ফেলে এই ভয়ানক সময়ে রুদ্রগড়ে প্রশান্তদের আগমনের কারণ। প্রশান্ত কি একটা উত্তর দিতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই প্রশান্তকে থামিয়ে দেন ব্রহ্মানন্দ। অত্যন্ত চিন্তিত গলায় প্রশ্ন করেন, কি এমন বিপদ রুদ্রগড়ে? গল্প করার সুযোগ পেতেই বিশুকে আর পায় কে। মহানন্দে গল্প জুড়ে দেয় সে। আসানগড়ে হঠাৎই নাকি এক ভয়ঙ্কর কোনো কিছুর আবির্ভাব ঘটেছে। একের পর এক মানুষ উধাও হয়ে যাচ্ছে, আর গভীর রাতে শোনা যাচ্ছে এক গগনভেদী হিংস্র গর্জন। সবটা মন দিয়ে শুনতে থাকেন প্রশান্ত আর ব্রহ্মানন্দ। কথায় কথায় রিক্সা এসে থেমেছে ঝুমুপিসির বাড়ির সামনে। বিশুকে ভাড়া মিটিয়ে বিশুর সাবধানবাণী কর্ণকুহরে প্রবেশ করিয়ে প্রশান্ত আর ব্রহ্মানন্দ ঝুমুপিসির কলিং বেলে চাপ দেয়। দুপুরে খাওয়া দাওয়ার পর আড্ডা বসেছে ঝুমুপিসিদের ড্রয়িং রুমে। শ্যামল পিসিমশাই যেমন খরুচে তেমনই পেটুক লোক। প্রশান্তরা আসবে বলে 3 রকমের মাছ, রিয়াজি খাসি আর রুদ্রগড়ের বিখ্যাত জাম্বো সাইজের রসগোল্লার আয়োজন করেছিলেন। ব্রহ্মানন্দ সবগুলো তাড়িয়ে খেলেও প্রশান্ত কিন্তু তেমন কিছুই খেতে পারেনি। মাটনটা রেখে দিয়েছে ডিনারে খাবে বলে। সকলের পেট আইঠাই করলেও কারোর তেমন শুতে যাওয়ার গা নেই। ব্রহ্মানন্দকে যখন একবার তারা কাছে পেয়েছে, তখন তারা নিজেদের ভূত ভবিষ্যৎ সম্বন্ধে সব জানবে বলে ঠিক করে নিয়েছে। 3 জনেরই হাজার প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন কমন, হনি একটা সরকারি চাকরি পাবে কিনা। ব্রহ্মানন্দ হাসি মুখেই সবার সকল প্রশ্নের উত্তর দিচ্ছিল। হঠাৎই ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা। ঝুমুপিসিদের বাড়ির বহু দিনের কাজের লোক চম্পা মাসির ছেলে ফটিক একটা দুঃসংবাদ নিয়ে ছুটতে ছুটতে এলো। কাল থেকে নাকি চম্পা মাসির ভাই নাড়ু মামাকে কোথাও পাওয়া যাচ্ছে না।
মাঠ থেকে সে নাকি আর বাড়িই ফেরেনি। প্রতিদিনের মতো সে ভোরের আলো ফুটতেই বেরিয়ে গিয়েছিল মাঠের উদ্দেশ্যে। দুপুরে বাড়িতে এসে খেয়েও গেছে। সন্ধ্যা পেরিয়ে গেলেও না ফেরাতে এবার দুশ্চিন্তা করতে থাকে সবাই। ধীরে ধীরে সন্ধ্যা রাতে প্রবেশ করে। যত রাত বাড়তে থাকে ততই সকলের মনে একটু একটু করে জমতে থাকে চরম অমঙ্গলের আশঙ্কা। কিন্তু বর্তমানে যে অবস্থা আসানগড়ে, তাতে কেউই রাতের বেলা ঘর থেকে এক পাও বেরোতে নারাজ। বিকেল হতে না হতেই সকলে দৌড়ে খিল দিয়ে দেয়। যারা বাইরে কাজে যেত, ফিরতে রাত হতো, তারাও এখন আর বাড়ি ফেরে না সন্ধে হয়ে গেলে। এত সাবধানতার মধ্যেও প্রতিদিনই কেউ না কেউ গায়েব হয়েই যাচ্ছে। প্রশাসনও নিরুপায়। আসানগড়ের মানুষ জানে না যে এই বিপদ থেকে আদৌ কবে তাদের মুক্তি মিলবে। না পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত ভিটেমাটি তাদের ত্যাগ করতে হবে প্রাণের দায়ে। সারা রাত নাড়ু না ফেরায় ভোরের আলো ফুটতে না ফুটতেই সবাই বেরিয়ে যায় নাড়ু মামার সন্ধানে। সারা আসানগড় চষে ফেলেও কোথাও নাড়ু মামার টিকিটিও পাওয়া যায় না। সবাই বোঝে যে নাড়ু মামা আর কখনোই ফিরে আসবে না। তবুও বুকে ক্ষীণ আশার প্রদীপ জ্বালিয়ে রেখে থানায় ডায়েরি করে নাড়ু মামার ছেলে ও ভাইয়েরা। একটু আগেই ফটিকের মামা বাড়ি থেকে তার ছোট মামা ফোন করে সব জানায়। ফটিকের মুখে বড় দাদার অন্তর্ধানের কাহিনী শুনে কান্নায় ভেঙে পড়ে চম্পা মাসি। ঝুমুপিসি কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে সে ফটিকের সাথে আসানগড়ে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এখন বেরোলেও তারা সন্ধ্যা নামার ঠিক আগে পৌঁছে যেতে পারবে। নাড়ু মামার কথাটা শুনে সবারই বেশ মুড অফ হয়ে গেল। নাড়ু মামা এই বাড়িতেও বহুবার এসেছে। স্বভাবতেই তার পরিণতির কথা ভেবে সবারই মনটা ভারাক্রান্ত। কারোরই আর আড্ডা দেবার মতো মানসিকতা ছিল না। প্রশান্ত আর ব্রহ্মানন্দকে নিয়ে তাদের জন্য নির্ধারিত করে রাখা ঘরে নিয়ে এলো অনি। কথায় কথায় প্রশান্ত জিজ্ঞাসা করল, এই অনি, এখানকার সেই বিখ্যাত রাজবাড়ি রুদ্রগড়ের রাজবাড়িটা এখনো আছে? হ্যাঁ হ্যাঁ, থাকবে না কেন? সগরিমায় দাঁড়িয়ে আছে রে সে রাজবাড়ি। আগে কত যেতাম বল ওই রাজবাড়িতে। তোর একটা কি বন্ধু, কি যেন নাম, ওরা তো ওই রাজাদেরই বংশধর, তাই না? নামটা অবশ্য ভুলে গেছি। ও এখন কি করে রে? আরে ওর নাম তো কিংসুক দেব চৌধুরী। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ও আর পড়ল না। একটা দোকান দিয়েছিল, কিন্তু শুনেছিলাম তেমন নাকি চলে না। জানিস, ও নাকি খুব অসুস্থ, প্রায় বিছানায়। সে কি, কবে থেকে? এই তো 1 মাস হলো নাকি। দেখতে যাব করেও আর যাওয়া হয়নি রে। তবে একদিন যাব। তুই যাবি রনিদা? তুই গেলে ওর সত্যিই ভালো লাগবে। মনে আছে রনিদা তোর, আগে তুই এলে আমরা কত যেতাম ওদের বাড়ি? ও তো ওদের বাড়িটা ঘুরে ঘুরে দেখাতে কি ভালোই না বাসত। আমরা কতদিন সাইকেল নিয়ে আসানগড় গিয়েছি। তারপর তো মাঝে মাঝেই প্ল্যান করতাম জঙ্গলের মধ্যে সেই মন্দিরটায় যাওয়ার। মনে আবার নেই? কিংসুক ছেলেটা কিন্তু খুব চনমনে ছিল রে। ওর এই অবস্থার কথা জেনে সত্যি খুব খারাপ লাগছে। কতটুকুই বা আর বয়স বল। ঠিক আছে, কাল বরং একবার ওকে দেখতে যাব। তার সাথে ওদের ওই বাড়িটাও একবার দেখে আসবো। আবার কবে আসতে পারবো কে জানে। বলা তো যায় না, তখন হয়তো ওর বাড়িটা আর থাকবেই না। আজকাল প্রমোটারদের জন্য তো কোনো পুরনো বাড়ি আর থাকার উপায় নেই। মফস্বল এলাকা বলে তাই, নইলে দেখতিস ওই বাড়ি ভেঙে এতদিন বহুতল তৈরি হয়ে গেছে। প্রশান্তের কথায় সায় দেয় অনি। দুই ভাইয়ের কথোপকথন শেষ হতেই ব্রহ্মানন্দ অনিকে প্রশ্ন করে, আচ্ছা অনি, তোমার বন্ধুর কি রোগ হয়েছিল যে যার জন্য সে আজ শয্যাশায়ী? তা তো বলতে পারবো না গুরুদেব, তবে শুনেছি আজ থেকে 1 মাস আগে নাকি এক সকালে ওর মা ওদের বাড়ির বাগান থেকে উদ্ধার করে ওকে। গা নাকি তখন জ্বরে পুড়ে যাচ্ছিল।
কপালের এক কোণে ছিল এক গভীর ক্ষত। ওর কোনো জ্ঞানই ছিল না। ওর মার চিৎকারে ওদের সব শরিকেরা বেরিয়ে এসে ওকে উদ্ধার করে ঘরে নিয়ে যায়। তারপর ডাক্তার এসে ওষুধ টষুধ দেওয়ার পর জ্ঞান ফিরে আসে, কিন্তু ওর সাথে কি হয়েছিল সেটাও কিছুতেই মনে করতে পারছে না। ও নাকি ওর মায়ের মুখ থেকে ওকে যে বাগানে পাওয়া গিয়েছিল সেটা শুনে অবাক হয়ে গেছে। তবে অদ্ভুতভাবেই ওই দিনকার পর থেকে ও আর বিছানা ছেড়ে উঠতেই পারছে না। হাতে পায়ে নাকি কোনো সারই নেই। প্যারালাইসিস নাকি? না, ডাক্তাররা এখনো তো রোগটা আইডেন্টিফাই করতে পারেননি। সবটা শুনে ব্রহ্মানন্দ বলেন, কাল একবার তোমাদের সাথে আমিও ওই বাড়ি যাব। গুরুদেবের কথায় সন্তুষ্ট হয় দুই ভাই। দুজনেই চায় যে কিংশুক যেন সুস্থ হয়ে ওঠে। হঠাৎ কি একটা মনে পড়তেই ব্রহ্মানন্দ প্রশ্ন করে অনিকে, আচ্ছা অনি, আসানগড়ে এই উপদ্রব ঠিক কবে থেকে শুরু হয়েছে বলো তো? ওই তো ধরুন 1 মাস মতো। 1 মাস আগে কিংশুককে পাওয়া গেল তাদের রাজবাড়ি থেকে, আর মোটামুটি তারপর থেকে আসানগড়ে এই উপদ্রব। তবে কি দুটো ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে? মনে মনে বিড়বিড় করতে থাকে ব্রহ্মানন্দ। একসময় বলে, অনি, কাল একবার আমরা আসানগড় যাব সকালের দিকে, তুমি ব্যবস্থা করে রেখো, কেমন? ব্রহ্মানন্দের কথায় অবাক হয়ে অনি প্রশ্ন করে, তাহলে কাল কিংশুকদের বাড়ি যাব না আমরা? তা কেন, কাল সকালে আসানগড় ঘুরে এসে বিকেলে আমরা কিংশুকদের বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, শুধু বাবা মা যেন জানতে না পারে যে আমরা কাল আসানগড় যাচ্ছি। মা যদি একবার জানে তবে আমাদের প্ল্যান বানচাল হয়ে যাবে। তুমি একদম নিশ্চিন্তে থাকো, কেউ কিচ্ছুটি জানবে না। তাহলে কালকে সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো আমরা, কি? ব্রহ্মানন্দের কথায় নিশ্চিন্ত হয়ে অনি তার পরিচিত এক অটোওয়ালাকে ফোন করে কাল সকাল 9:30টায় মোড়ের মাথায় দাঁড়াতে বলে দেয়। এই বাড়ি থেকে গাড়িতে ওঠা যাবে না। ঝুমুরানি যদি একবার জানতে পারে যে তার ছেলে আর তার আদরের ভাইপো রনি মৃত্যুপুরী আসানগড়ে যাচ্ছে, তবে স্বয়ং ব্রহ্মানন্দ তাকে সামলাতে অপারগ হবে। রাতে খাওয়া দাওয়া সেরে প্রশান্ত আর গুরুদেব ঘরে এলেন। অনি প্রশান্তকে কয়েকবার নিজের ঘরে শুতে বললেও প্রশান্ত রাজি হয়নি। রহস্য ক্রমশই ঘনীভূত হচ্ছে। এই সময় সে ব্রহ্মানন্দের কাজ ছাড়া হতে পারবে না কিছুতেই। লাইট নিভিয়ে শুয়ে পড়লেও ঘুম আসছে না প্রশান্তের চোখে। অনেকক্ষণ ধরেই একটা প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। শেষে না থাকতে পেরে ব্রহ্মানন্দকে সে জিজ্ঞেস করেই ফেলল, আচ্ছা গুরুদেব, আপনি হঠাৎ করে আসানগড়ে যেতে চাইলেন কেন? কোনো ঘটনাস্থলে নিজে উপস্থিত না থাকলে সেখানে আদৌ কি ঘটছে তা স্পষ্ট জানা যায় না। আর কোনো সমস্যার সমাধান করার জন্য সমস্যার মূলে যাওয়া ভীষণ জরুরি। নাও এবার ঘুমো, কাল সকাল সকাল আবার বেরোতে হবে। কথাটা বলে পাশ ফিরে নাক ডাকতে লাগলো ব্রহ্মানন্দ। প্রশান্তের চোখেও ধীরে ধীরে নেমে এলো সুখ নিদ্রা। পরদিন সকালে টিফিন সেরে বেরিয়ে পড়ল 3জন। অটোওয়ালা সন্তু আগে থেকেই এসে দাঁড়িয়েছিল। 3জন আর দেরি না করে উঠে পড়ল অটোয়। কথায় কথায় এগিয়ে চলল অটো। ব্রহ্মানন্দের পরনে আজ হাফহাতা হাওয়াই শার্ট আর নিচে ছাই রঙা ট্রাউজার। তাকে দেখলে তার পরিচিত কোনো মানুষই বলতে পারবেন না যে তিনি একজন উচ্চ মার্গের সাধক। বরং তাকে দেখলে কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপকই মনে হয়। কিন্তু তার বুদ্ধিদীপ্ত চোখ দুটি বুঝিয়ে দেয়
যে ব্রহ্মানন্দ সাধারণের মধ্যে থেকে অসাধারণ। আসানগড় পৌঁছতে ৮ ঘন্টার মতো লাগলো। এবার সন্তু অনিকে প্রশ্ন করল, কার বাড়ি যাবে ভাই তোমরা? অনি পড়ল মহা ফাঁপড়ে। আসানগড় রুদ্রগড়ের মতোই একটা ছোট মফস্বল, এখানে তো সেরকম দর্শনীয় কোনো স্থানই নেই। অনি এবার ব্রহ্মানন্দের দিকে চাইল। অনির দুরবস্থা বুঝতে পেরে ব্রহ্মানন্দ শেষে হাল ধরলেন। সে সন্তুকে বলল, সন্তু, তুমি নিশ্চয়ই জানো যে 1 মাস যাবৎ আসানগড় থেকে রাতের আঁধারে বহু মানুষ নাকি উধাও হয়ে গেছে এবং যাচ্ছেও এখনো। আমি একটিবার সেই মানুষগুলোর বাড়ির লোকের সাথে দেখা করতে চাই। সন্তু বড় বড় চোখে জিজ্ঞাসা করল, আপনারা কি পুলিশের লোক? ব্রহ্মানন্দ হেসে মাথা নাড়ে। সন্তু ঠিক কি বুঝলো কে জানে, তবে আর কোনো প্রশ্ন করল না। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একজনের বাড়ির ঠিকানা আমি জানি। আমার ভাইয়ের পাশের বাড়ির একটা বছর 25-এর ছেলে 15 দিন আগে উধাও হয়ে গেছে, নাকি পড়াতে গিয়েছিল, তারপর নাকি আর বাড়ি ফেরেনি। ব্রহ্মানন্দ বললেন, বেশ, তবে চলো আগে তার বাড়ি যাওয়া যাক। ব্রহ্মানন্দের কথায় সন্তু তার 3 চাকার বাহন ছুটিয়ে দিল পলাশদের বাড়ির উদ্দেশ্যে। পলাশদের বাড়িতে রয়েছে পলাশের প্রৌঢ় বাবা মা আর দিদি। সদ্য ছেলে হারানোর দুঃখে তারা অত্যন্তই কাতর। ধরা ধরা গলায় পলাশের বাবা বলে চললেন, আজ থেকে ঠিক 15 দিন আগে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল জানেন। যত বেলা বাড়ছে বৃষ্টির বেগও ততই বাড়ছে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে পাগলা হাওয়ার নাচন। দুপুরে খাওয়া দাওয়া সেরে পলাশ একটা গল্পের বই পড়ছিল। বিকেল 4টে নাগাদ তার একটা টিউশন ছিল। বৃষ্টির ঘনঘটা দেখে ভেবেছিল যে আজ আর পড়াতে যাবে না। এমনিতেই আসানগড়ের মানুষ এখন বিকেল হতে না হতেই ঘরে দৌড় দেয় কিনা। কিন্তু 3:30-টের সময় বৃষ্টি একদম ধরে এলো। পলাশ ভাবল যে আজকের দিনটা আর পড়াতে যাবে না। কিন্তু বাদ সাধল ছাত্রীর মা, তার মেয়ের পরের দিন ইউনিট টেস্ট, আজকে নাকি একটু অঙ্কগুলো না দেখালেই নয়। বৃষ্টি তো ধরেই গেছে, তেমন হলে 8 ঘন্টা মতো দেখিয়ে দিলেই হবে। ইচ্ছে না থাকলেও মাতৃসম মহিলার অনুরোধে বেরিয়েছিল পলাশ। ওই শেষ যাওয়া, তারপর আর সে ফেরেনি। সারা রাত ঘরবার করেছিল 3টে প্রাণী। পরদিন ওই ছাত্রীর বাড়িতে গিয়ে পলাশের দিদি পৌলমী শুনেছিল যে শ্রাবণের বেলায় এমনি ছোট হতে শুরু করেছে। তারপর দিনভর বৃষ্টির জন্য সেদিক নাকি অন্ধকারটা ঝুপ করেই নেমে গিয়েছিল। অঙ্ক করাতে করাতে নাকি সন্ধে হয়ে এসেছিল। ছাত্রীর বাড়ির লোকেরা নাকি বারবার পলাশকে রাতটা কাটিয়ে যাওয়ার কথাও বলেছিল, কিন্তু পলাশ সেসব ফুৎকারে উড়িয়ে বেরিয়ে পড়েছিল। তারপর আর সে বাড়ি ফেরেনি। পুলিশে ডায়েরি করেও কোনো লাভ হয়নি। যেহেতু এখনো পলাশের মৃতদেহ পাওয়া যায়নি, তাই তারা আশায় আছেন হয়তো কোনো না কোনো একদিন পলাশ আবার ফিরে মা বলে ডেকে উঠবে। ভারাক্রান্ত মনে পলাশের বাড়ি থেকে বিদায় নেয় প্রশান্তরা। একে একে আর 6-7টা বাড়িতে যায় প্রশান্তরা। সবার ঘটনাগুলো প্রায় একই রকম। বাড়ি থেকে সবাই সুস্থভাবে বেরোলেও কেউ নাকি আর ফিরে আসেনি। তবে দুজনের কাছ থেকে দুটো গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেল। চৌধুরী বাড়ি আসানগড়ের বেশ বিখ্যাত নাম করা বাড়ি। এই বাড়ির বহুদিনের কাজের লোকও অন্তর্হিত হয়েছে 27 দিন আগে। সন্ধ্যের দিকে বাজার করতে গিয়ে সে নাকি আর ফেরেনি। এই বাড়িরই ছেলে প্রতুল চৌধুরী লেখাপড়ায় বেশ ভালো। অনেক রাত জেগে সে পড়াশোনা করে। হরিয়া কাকার অন্তর্ধানের 1 সপ্তাহ পর এক গভীর রাতে বসে বসে সে অঙ্ক করছিল।
কিন্তু সেদিন তার কি হয়েছিল কে জানে, কিছুতেই তার অঙ্কের উত্তর মিলছিল না। তাই সে মাথার জট ছাড়াতে তার ঘর লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিল। সেদিন বোধহয় পূর্ণিমা। বিশ্ব চরাচর জ্যোৎস্নায় থই থই করছে। বেশ কিছুক্ষণ এই জ্যোৎস্না স্নাত প্রকৃতি দেখতে দেখতে হঠাৎ এক জায়গায় তার চোখ স্থির হয়ে যায়। বিরাট কোনো এক প্রাণী উড়ে যাচ্ছে রুদ্রগড়ের দিকে। ফটফটে জ্যোৎস্নায় সে স্পষ্ট দেখেছে প্রাণীটির দেহের নিচের অংশ মানুষের মতো, আর তার উপরের অংশটা বিরাট কেশরধারী সিংহের মতো। দুপাশে দুটো বিরাট আকারের ডানা। ভীষণ ভয় পেয়ে সশব্দে দরজা বন্ধ করে ঘরে এসে ঢকঢক করে এক বোতল জল খায় প্রতুল। সারা রাত আর তার ঘুমই হয়নি। সকাল হতে না হতেই বাবা মাকে সব খুলে বলে। প্রতুলের বাবা মা সবটাই প্রতুলের মনের ভুল বলে ব্যাখ্যা করে এবং তাকে বাইরে এ ব্যাপারে কিছু না বলতে বারণ করে দেয়। তাই প্রতুল এ ব্যাপারে কাউকে কিছু বলেনি। আজ প্রশান্ত ও ব্রহ্মানন্দ জিজ্ঞাসা করায় বাবা মার অনুমতিতেই সে সব কথা খুলে বলে। আর একজনও নাকি আছে এই ঘটনার সাক্ষী। সে হল আসানগড়ের বিখ্যাত প্যালা পাগল, প্যালা ভবঘুরে। রাতে আসানগড়ের প্রাচীন দুর্গা মন্দিরেই থাকে। আগে মন্দিরের বারান্দায় শুতো, কিন্তু এই সব ঘটনায় খুব ভয় পেয়েছে। তাই ঠাকুরমশাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে সে মন্দিরের পেছনে ঠাকুর ঘরের জিনিসপত্র রাখার একটা খুপড়ি আছে, ওইখানেই কোনো মতে রাতটা কাটিয়ে দেয়। তবে প্রথম প্রথম কেউ তার কথা বিশ্বাস না করলেও সে দেখেছে প্রাণীটা আসে বামুনি নদী পেরিয়ে রুদ্রগড় থেকে, আর শিকার নিয়ে ফিরে যায় আবার ওই রুদ্রগড়েই। তিনজনেই মন্ত্রমুগ্ধের মতো শুনছিল প্যালা পাগলের কথা। অটোতে ফিরতে ফিরতে যদিও সন্তু প্রশান্তদের প্যালা পাগলের কথা বিশ্বাস করতে নাই করল। ব্রহ্মানন্দ আর প্রশান্তকে দেখে অনেকেই ভেবে নিয়েছে যে এরা বোধহয় পুলিশের উপর মহলের লোক, সাদা পোশাকে তদন্ত করতে এসেছে। কথাবার্তা সেরে সবাই যখন অটোতে উঠল তখন প্রায় দুপুর গড়িয়েছে। ঝুমু পিসি বারবার ফোন করছে। অটোতে উঠে প্রশান্তই প্রথম মুখ খুলল। তাহলে গুরুদেব, আমরা কয়েকটা নতুন জিনিস কিন্তু জানতে পারলাম। প্রথমত, এতদিন আমরা জানতাম যে প্রাণীটাকে কেউ চোখেই দেখেনি, কিন্তু আজ জানলাম যে দুজন তাকে চাক্ষুষ দেখেছে। একজন যদিও আধপাগলা, কিন্তু অপরজন তো শিক্ষিত, আর দুজনের বর্ণনাও মিলে গেছে। দ্বিতীয়ত হচ্ছে প্রাণীটা ডানায় ভর করে চলে আর শিকার নিয়ে উড়ে যায় রুদ্রগড়ের দিকে। রোজ রাতেই কিন্তু এই হিংস্র গর্জনটা শোনা যায় না। যেদিন কোনো মানুষ উধাও হয় না, অর্থাৎ প্রাণীটা কোনো শিকার পায় না, সেদিন সে ওই রকম জান্তব চিৎকার করে। কিন্তু খটকা একটাই, যদি প্রাণীটার বাস এই রুদ্রগড়েই হয়, তবে প্রাণীটা শিকার করতে আসানগড়ে যায় কেন? রুদ্রগড়ে তো আর মানুষের অভাব নেই। রুদ্রগড় এত সুরক্ষিত কেন? আর সত্যি কি এই ধরনের জীব পৃথিবীতে থাকা সম্ভব? যদিও বা থাকে, তবে রুদ্রগড়ের কোথায় তার বাস? মানুষগুলো শিকার করে নিয়ে গিয়ে সে কি করে, কোথায় রাখে? না, একটা দুটো নয়, বহু প্রশ্ন ভিড় করে আসছে প্রশান্তর মাথায়। ব্রহ্মানন্দের মুখের দিকে তাকে প্রশান্ত বোঝে যে গুরুদেবও একই চিন্তায় চিন্তিত। এখন তাকে কোনো প্রশ্ন না করাটাই সমীচীন। প্রশান্ত আর অনি আজকের অভিযান নিয়ে টুকটাক কথা বলতে থাকে। সন্তুকে তারা পই পই বারণ করে যে সে যেন আজকের অভিযান নিয়ে কারোর কাছে মুখ না খোলে। তারপর তার ভাড়া মিটিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। বলা হলো যে প্রয়োজন হলে তাকে ডেকে নেওয়া হবে। বাড়ি ফিরে ঝুমু পিসির কুপানল থেকে ব্রহ্মানন্দ শেষ পর্যন্ত অনি ও প্রশান্তকে রক্ষা করলেন। স্নান সেরে সবাই খেতে বসল।
পিসি একটু গোয়েন্দাগিরি চালানোর চেষ্টা করেছিলেন বটে, কিন্তু ব্রহ্মানন্দের মুখে নিজের রান্নার সুখ্যাতি শুনে এতটাই বিগলিত হয়ে গেলেন যে ওই পথে আর গেলেনই না। খাওয়া দাওয়ার পালা সাঙ্গ হতে হতে বিকেল 4টে। ব্রহ্মানন্দ আর দেরি করতে চাইলেন না, খেয়ে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লেন। তাই দেখে ঝুমু পিসির চোখের কোণটা সরু হয়ে রইল। আপনারা শুনছিলেন লেখিকা দিয়া দের লেখা গল্পের বৈঠক অরিজিনাল সেকশনের রুদ্রগড়ের সিংহদানব গল্পটির প্রথম পর্ব। এই গল্পটির দ্বিতীয় পর্ব জানতে শুনতে থাকুন গল্পের বৈঠক। আর এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই। পরে আবার দেখা হচ্ছে এই গল্পেরই দ্বিতীয় পর্বের সঙ্গে। নমস্কার।